ক্লাস 7 আমরা আগের দিন লেসন 8 অবধি আমাদের পড়া শেষ হয়েছিল, এক্সারসাইজ অবধি আমরা সলভ করেছিলাম। আজকে আমরা লেসন 9 জেসি বোস আ বিউটিফুল মাইন্ড এটা আমরা শুরু করতে যাচ্ছি। দেখো, প্রথমেই বলি জেসি বোস জগদীশ চন্দ্র বোস, ইনি আমাদের ভারতীয় বাঙালি একজন বিজ্ঞানী। এনার নামের সাথে নিশ্চয়ই তোমরা সকলে সুপরিচিত। আর আমরা জানি গাছের প্রাণ আছে, এ কথা উনি প্রথম বলেছিলেন। তো এই হিসাবেই আমরা জগদীশ চন্দ্রকে সবচেয়ে আগে চিনি। কিন্তু শুধুমাত্র এই টুকুনির মধ্যেই তার গবেষণা বা তার কাজ সীমাবদ্ধ ছিল না। তিনি আরো বিভিন্ন বিষয় নিয়ে তার গবেষণা বা বৈজ্ঞানিক ভিত্তির উপরে কাজকর্ম তিনি করেছিলেন। তো সেই ব্যাপারগুলো নিয়েই আজকে আমাদের এই চ্যাপ্টার জেসি বোস আ বিউটিফুল মাইন্ড। দেখো, প্রথমেই বলছে, লেটস স্টার্ট। A biography is the life story of someone usually eminent. The person may be alive or dead. Biographies are always written by somebody other than the person himself. A biography is the life story of someone. একটা বায়োগ্রাফি মানে একটা জীবনী, সেটা হচ্ছে কারোর জীবন কাহিনী, কোনো কারোর জীবন কাহিনী। সাধারণত জীবন কাহিনী কাদের লেখা হয়? ইউজুয়ালি এমিনেন্ট, সাধারণত যারা বিশিষ্ট ব্যক্তিত্ব। দ্য পারসন মে বি অ্যালাইভ অর ডেড, সেই ব্যক্তি জীবিতও হতে পারেন, মৃতও হতে পারেন, অর্থাৎ তার মৃত্যুর পরেও তার বায়োগ্রাফি অন্য কেউ লিখতে পারে। Biographies are always written by somebody other than the person himself. যার বায়োগ্রাফি, যার জীবনী লেখা হচ্ছে, তিনি ছাড়া অন্য কেউ এই বায়োগ্রাফি লিখতে পারে। যদি তিনি নিজেই নিজের জীবন কাহিনী লেখেন তখন তার নাম হবে অটোবায়োগ্রাফি বা আত্মজীবনী। আর যদি অন্য কেউ লেখেন তখন সেটা হবে শুধু বায়োগ্রাফি বা জীবনী। We read biographies of eminent persons so that we may learn about them and try to be like them. We read biographies of eminent persons. আমরা এরকম বায়োগ্রাফি, এরকম জীবনী, এমিনেন্ট পার্সন, বিশিষ্ট ব্যক্তিত্বদের জীবনী আমরা পড়ে থাকি। কেন? So that we may learn about them, যাতে আমরা তাদের সম্পর্কে জানতে পারি, and try to be like them, আর তাদের মতন হতে পারি। Let's share. Can you name any eminent person of your district? তোমার জেলার এরকম কোনো বিশিষ্ট ব্যক্তিত্বের নাম কি তুমি বলতে পারো? Who is this person in this picture? এখানে যে ছবি আছে সেই ছবির ব্যক্তি কে? Do you know anything about him? তুমি তার সম্পর্কে কিছু জানো? নিশ্চয়ই তোমরা জানো ছবিটা জগদীশ চন্দ্র বসু। তার সম্পর্কে কি জানো না জানো সেটা তোমরা তোমাদের মতন করে লিখো। আমরা ইউনিট 1 স্টার্ট করছি। Historically, in 1895, India was under the British rule. ঐতিহাসিকভাবে 1895 সালে ইন্ডিয়া, ভারতবর্ষ ছিল ব্রিটিশ রাজত্বের অধীনে। A different history was made that year at the town hall in Calcutta. সেই বছরে একটা ডিফারেন্ট হিস্ট্রি, একটা অন্য ইতিহাস তৈরি হয়েছিল কলকাতার টাউন হলে। কলকাতার টাউন হল একটা বিশেষ জায়গা, যেখানে একটা সভার মতন জায়গা, যেখানে একটা বিশেষ ইতিহাস তৈরি হয়েছিল। An interesting demonstration was performed by জগদীশ চন্দ্র বোস. একটা আগ্রহজনক ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন দেখানো হয়েছিল জগদীশ চন্দ্র বোসের দ্বারা। জগদীশ চন্দ্র বোস ছিলেন কে? অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ। প্রেসিডেন্সি কলেজের একজন সহকারী অধ্যাপক ছিলেন জগদীশ চন্দ্র। ডেমনস্ট্রেশন কথাটার মানেটা একটু বুঝে নাও। ডেমনস্ট্রেশন আমরা ছোট করে বলি ডেমো দেওয়া। ধরো তুমি একটা নতুন জিনিস কিনলে, হতে পারে সেটা ফ্রিজ, হতে পারে সেটা টিভি, হতে পারে সেটা একটা স্মার্টফোন। তুমি যখন সেই জিনিসটা কিনলে তখন সেই কোম্পানির লোক, সেই যারা বিক্রি করছেন, তারা তোমাদের বাড়িতে এসে বা দোকানে, যেটা যেখানে দেখানো সম্ভব, সেখানে সেই জিনিসটা সেট করে তোমাদের তার ব্যবহার বিধি, কিভাবে এটাকে ব্যবহার করবে। মনে করো যদি মোবাইল ফোন হয়, মোবাইলটা কিভাবে সুইচ অন সুইচ অফ করবে, মোবাইলটা কিভাবে তুমি হ্যান্ডেল করবে, এখানে পাসওয়ার্ড সেট করা যায় কি এখানে যায় না, অথবা এরকম নানান রকম তথ্য তিনি তোমাদের বুঝিয়ে দেবেন, দেখিয়ে দেবেন। এটা একটা হতে পারে।
যদি টিভি ফ্রিজ এগুলো হয় তাহলে বাড়িতে এসে সেট করার পর কানেকশন দেওয়ার পর এগুলো কিভাবে ইউজ করবে, সপ্তাহে কিরমভাবে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, এর জন্য কত টেম্পারেচার সেট করতে হবে ফ্রিজের ক্ষেত্রে, এরকম কিছু কিছু জিনিস বুঝিয়ে দেবেন। এই ব্যাপারটাকে বলা হয় ডেমনস্ট্রেশন, মানে কোনো একটা জিনিস প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়া। তো সেই ব্যাপারটা জগদীশ চন্দ্র বোস, যিনি কিনা প্রেসিডেন্সি কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন, তিনি টাউন হলে এই ব্যাপারটা দেখিয়েছিলেন। কিরকম? এভরিওয়ান ওয়াজ ওভারঅড when the electromagnetic waves traveled from the lecture hall to a third room about 75 meters away. তিনি কি দেখিয়েছিলেন? এভরিওয়ান ওয়াজ ওভারঅড হচ্ছে ইমপ্রেসড, প্রভাবিত হয়েছিলেন। সকলে প্রভাবিত হয়েছিলেন কেন না, যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যখন ট্রাভেল করেছিল 3টে ঘর পেরিয়ে 75 মিটার্স অবধি এটা ট্রাভেল করেছিল। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা কি? এটা খানিকটা বিজ্ঞান ভিত্তিক জিনিস। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হচ্ছে, ধরো এই যে আমাদের টিভি চলছে, রেডিও চলছে, মোবাইল চলছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের দ্বারা। দেখো টিভিতে যে পারফরমেন্সগুলো দেখানো হয় সেগুলো তো সেখানে তক্ষুনি লাইভ দেখানো হচ্ছে না, বা যদি লাইভ দেখানোও হয় সেগুলো আমরা ধরো আমাদের ঘরে বসে, পশ্চিমবঙ্গের মতন একটা ভারতবর্ষের একটা ছোট জেলা, সেই ছোট জেলার একটা ছোট শহরে একটা বাড়িতে বসে আমরা সুদূর প্রান্ত থেকে, ধরো আমেরিকায়, রাশিয়ায় কি হচ্ছে সেই খবরগুলো আমরা দেখতে পাচ্ছি। কিভাবে হচ্ছে এটা? এই ছবি বা সংবাদ আমরা কিভাবে আমাদের চোখের সামনে দেখছি? এই সব কিছুর জন্যই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রয়োজনীয়তা আছে। সেই জিনিসটাই প্রথম এক্সপেরিমেন্টটা করে দেখান জগদীশ চন্দ্র বোস। This wave passed through 3 solid walls. তিনটে শক্তপোক্ত দেওয়ালের পর্ব পেরিয়ে এই ওয়েভসটা পাস করেছিল। This was a remarkable and path-breaking incident which paved the way for future research all over the world. দেখো এই জিনিসটা, উনি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আবিষ্কার করেছিলেন সেটা কি হয়েছিল? রিমার্কেবল, সেটা অবিস্মরণীয়, অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট, এবং সমস্ত যা কিছু এতকাল হয়ে এসেছিল তার সমস্ত কিছু ভেঙে দেওয়া একটা ঘটনা, যেটা কিনা যেটা কিনা একটা নতুন ফিউচার ইনভেনশনের পথ তৈরি করেছিল। এই যে বললাম টিভি, রেডিও, মোবাইল এই সমস্ত ব্যবহার আজকে যেভাবে হচ্ছে তার মূল উৎস কিন্তু এই ম্যাগনেটিক ওয়েভ। তাহলে এগুলোর ব্যবস্থা, এগুলোর সূত্রপাত ঘটেছিল সেদিনকার টাউন হলে ডেমনস্ট্রেশনের মাধ্যমে জগদীশ চন্দ্র বোসের দ্বারা। এবারে দেখো এটা দিয়ে একটা ইন্ট্রোডাকশন দেওয়া হলো যে জগদীশ চন্দ্র বসু এই ব্যক্তিত্ব, ইনি কে, কি ধরনের কাজ ইনি করেছিলেন, তার একটা ছোট এক্সাম্পল, ছোট একটা উদাহরণ দেওয়া হলো। এবার দেখো তার ছোটবেলায় চাইল্ডহুড সম্বন্ধে বলা হচ্ছে। Born on 30th November 1858 at বিক্রমপুর, তার জন্ম হয়েছিল 1858 সালের 30শে নভেম্বর বিক্রমপুর। বিক্রমপুরটা কোথায়? নাও মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, বর্তমান বাংলাদেশের মুন্সিগঞ্জ জেলায় এই বিক্রমপুর অবস্থিত। জগদীশ চন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্টস। জগদীশ চন্দ্র বোস ছিলেন একজন ব্যক্তিত্ব যিনি ডাইভার্স ট্যালেন্টস, যার বিভিন্ন বিষয়ে দক্ষতা ছিল, এমন একজন ব্যক্তিত্ব। কি কি বিষয়ে দক্ষতা ছিল? ফিজিসিস্ট, বায়োলজিস্ট, বোটানিস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার অফ সায়েন্স ফিকশন। ফিজিসিস্ট, যিনি ফিজিক্স নিয়ে কাজ করেন। বায়োলজিস্ট, যিনি বায়োলজি বলতে মানুষ, পশু পাখি, জীব জন্তু, গাছপালা, এগুলো সমস্ত কিছু বায়োলজির মধ্যে পড়ে, যা কিছু প্রাণ আছে, প্রাণী জগৎ। আর বোটানিস্ট হচ্ছে পার্টিকুলারলি প্লান্টস নিয়ে, গাছপালা নিয়ে কাজ করা। এই সমস্ত কিছুই তার এর মধ্যে ছিল। অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার অফ সায়েন্স ফিকশন, একই সঙ্গে তিনি একজন সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞানেরও লেখক ছিলেন। His father, ভগবান চন্দ্র বোস, was the leader of the ব্রাহ্ম সমাজ। তার বাবা ভগবান চন্দ্র বোস ছিলেন ব্রাহ্ম সমাজের একজন প্রধান নেতা। ব্রাহ্ম সমাজ ব্যাপারটা কি, এটার সম্পর্কে একটু বলে নিই। ব্রাহ্ম সমাজ হচ্ছে যে সময়, ধরো জগদীশ চন্দ্র বোস, রবীন্দ্রনাথের বাবা দ্বারকানাথ টেগোর, এনারা যে সময় বর্তমান ছিলেন, এই সময়কালে হিন্দু ধর্মের পাশাপাশি
হিন্দু ধর্মে তো বিভিন্ন দেবদেবীর পুজো স্বীকৃত। তো এই হিন্দু ধর্মে 33 কোটি দেবদেবীর পাশাপাশি এই ব্রাহ্ম সমাজের লোকেরা বললেন যে ভেদাভেদ, জাতপাতের ভেদাভেদ, মানুষের ভেদাভেদ, কোনো রকম জিনিস আমরা মানব না। আমাদের কাছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়, তিনি নিরাকার। এরকম একটা ধ্যান ধারণা নিয়ে কিছু মানুষের একটা গোষ্ঠী গড়ে উঠলো এবং এই যারা এই বিষয়ে কাজ করতেন তাদেরকে আমরা মানে তাদের মতটাকে ব্রাহ্ম সমাজের মত বলে বলা হতো। তো এই ব্রাহ্ম সমাজের ভগবান চন্দ্র বোস, জগদীশ চন্দ্রের বাবা, ইনি ছিলেন এর একজন লিডার, একজন নেতা। He worked as a deputy magistrate in Phorippur, Bardwan and in other places. তিনি কাজ করতেন ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে কোথায়? ইন ফরিদপুরে, বারওয়ান অ্যান্ড ইন আদার প্লেসেস, বর্ধমান এবং অন্যান্য জায়গাতেও তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করেছেন। জগদীশ চন্দ্র's education started in a vernacular school because his father believed that one must know one's mother tongue before learning any other language. জগদীশ চন্দ্রের শিক্ষা শুরু হয়েছিল ইন এ ভার্নাকুলার স্কুল। তখনকার দিনে যেহেতু ইংরেজ শাসিত সমাজ, সেজন্য ইংরেজি মাধ্যম স্কুলও ভারতবর্ষে ছিল। কিন্তু ভগবান চন্দ্র একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটের মতন একটা বড় মাপের এতে কাজ করা সত্ত্বেও, চাকরি করা সত্ত্বেও, তিনি নিজের ছেলেকে ভার্নাকুলার স্কুল, একটা বেঙ্গলি মিডিয়াম স্কুলেই তিনি ভর্তি করেছিলেন। কেন? কারণ হিজ ফাদার বিলিভ দ্যাট, তার বাবা বিশ্বাস করতেন যে ওয়ান মাস্ট নো ওয়ানস মাদার টাং, একজন তার নিজের মাতৃভাষা সব থেকে আগে জানা উচিত, বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ, অন্য কোনো ভাষা শেখার আগে নিজের মাতৃভাষা সম্বন্ধে সুস্পষ্ট জ্ঞান থাকা উচিত। বিসাইডস ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল, সেই সঙ্গে এর পাশাপাশি একজনের নিজেদের মানুষজন সম্বন্ধে জানা উচিত। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915, বোস সেড, 1915 সালে বিক্রমপুরে একটা কনফারেন্সে, একটা সভায় জগদীশ চন্দ্র বোস বলেছিলেন। কি বলেছিলেন? মানে যার থেকে এই ঘটনা সম্পর্কে তার বাবার এই মতামত ইত্যাদি বিষয়ে জানা যায়। কি বলছিলেন দেখো, at that time sending children to English schools was a privileged status symbol. সেই সময় ছেলে মেয়েদের সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুলস, ইংরাজি মাধ্যম স্কুলগুলোতে, বিদ্যালয়গুলোতে ছেলে মেয়েদের পড়তে পাঠানো একটা প্রিভিলেজ স্টেটাস, একটা অভিজাতদের স্টেটাস, অভিজাতদের একটা ব্যাপার ছিল। তাতে মনে হতো যে তারা অনেক পয়সা করে আছে, অনেক উচ্চ মানসিকতা সম্পন্ন। এই ব্যাপারগুলো বোঝানোর জন্য তারা তাদের ছেলে মেয়েদের ইংরাজি মাধ্যম স্কুলে পাঠাতেন। ইন দ্য ভার্নাকুলার স্কুল টু হুইচ আই ওয়াজ সেন্ট, যে ভার্নাকুলার স্কুল, যে বাংলা মাধ্যম স্কুলে তাকে ভর্তি করা হয়েছিল, যেখানে তাকে পাঠানো হয়েছিল, the son of the Muslim attendant of my father sat on my right side and the son of a fisherman sat on my left. কিন্তু আমি যেখানে বাংলা মাধ্যম স্কুলে গিয়েছিলাম সেখানে কি হয়েছিল না, আমার বাবার একজন মুসলিম অ্যাটেন্ডেন্ট ছিলেন, মুসলিম সহকারী ছিলেন, তার ছেলে আমার ডান দিকে বসতো, আর একজন ফিশারম্যান, একজন জেলে, তার ছেলে আমার বাঁ দিকে বসতো। They were my playmates, তারা আমার খেলার সঙ্গী ছিল। I listened spellbound to their stories of birds, animals and aquatic creatures. I listened spellbound, আমি তাদের সমস্ত কিছু এই গল্প, কিসের গল্প? বার্ডস, অ্যানিমালস অ্যান্ড অ্যাকুয়াটিক ক্রিয়েচার, যারা জেলের ছেলে, সে মাছ ধরতে এবং এই জলজ প্রাণীদের সাথে আরো বেশি পরিচিত, তাদের পাখি, পশু, তারপরে এই সমস্ত জলজ প্রাণী, যে সমস্ত ধরো মাছ তো বটে, তার সাথে সাপ, ব্যাঙ, এই সমস্ত আমরা জলজ বা উভচর প্রাণী হিসেবে দেখতে পাই। এই যে সমস্ত ক্রিয়েচারদের গল্প, এদেরকে কিভাবে তারা দেখে, কিভাবে এদের সঙ্গে তারা সুপরিচিত হয়, এই গল্পগুলো তারা শুনতে পেত, তিনি শুনতেন। I listened spellbound, আমি একেবারে অবাক হয়ে শুনতাম। Perhaps these stories created in my mind a keen interest in investigating the workings of nature. হয়তো these stories, এই সমস্ত গল্পগুলো, created in my mind a keen interest, আমার মনের মধ্যে একটা তীব্র আগ্রহ, keen interest, তীব্র একটা আগ্রহ, গভীর আগ্রহ একটা তৈরি করেছিল। আর তাতে কি হয়েছিল? ইন ইনভেস্টিগেটিং দ্য ওয়ার্কিংস অফ নেচার, এর ফলে আমি প্রকৃতির এই যে দানগুলো, পশু পাখি বা অ্যাকোয়াটিক ক্রিয়েচার, এদের এই সমস্ত
প্রকৃতির সাথে মিশে থাকা প্রাণগুলোর সম্পর্কে আমি আরো আগ্রহী হয়ে উঠেছিলাম। আমি আরো এদের সম্বন্ধে ভালো করে এদেরকে লক্ষ্য করতে লেগেছিলাম। When I returned home from school, accompanied by my school fellows, my mother welcomed and fed all of us without discrimination. When I returned home from school, আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরে আসতাম, কাদের সাথে ফিরতাম? accompanied by my school fellows, এই ফিশারম্যান আর মুসলিম অ্যাটেন্ডেন্টের ছেলেদের সঙ্গে, এদের সাথে, এরাই আমার বন্ধু, এদের সাথে আমি আমার বাড়িতে ফিরে আসতাম। তখন আমার মা কি করতেন? ওয়েলকাম, তাদেরকে স্বাগত জানাতেন, অ্যান্ড ফেড অল অফ আস, আর সকলকে আমাদের খাবার খাওয়াতেন, উইদাউট ডিসক্রিমিনেশন, কোনো তফাৎ না করে। সাদা চামড়া, কালো চামড়া, হিন্দু মুসলিম, উচ্চবিত্ত নিম্নবিত্ত, এই কোনো রকম তফাতই জগদীশচন্দ্রর বাবা এবং মা দুজনেই স্বীকার করতেন না। সেই কারণে এরাও তার কাছে সমানভাবে আপ্যায়িত হতো। It was because of my childhood friendship with them that I could never feel that there were creatures who might be labeled low caste. যেহেতু আমার ছোটবেলার এই বন্ধুত্ব এরকম লোকজনদের সঙ্গে হয়েছিল, সেজন্য আমি কখনো এমন কাউকে কোনো ক্রিয়েচার্স, কথাটার মানে হচ্ছে যারা হিউম্যান বিইং নয়, এই সমস্ত কিছু, কিন্তু আমাদের চোখে এরকম অনেক সময় আমরা দেখি যে ও বাবা, ও তো সেরকম নয়, ওর সাথে মিশিস না, ওর সাথে খেলিস না, ওর সাথে কথা বলিস না, এরকম অনেক সময় আমরা বলি। কিন্তু এই ডিসক্রিমিনেশন, এই তফাৎ তার ছোটবেলা থেকে তিনি কখনো অনুভব করেননি। তিনি সকল মানুষকে সমানভাবে দেখতে শিখেছিলেন তার এই বাবা মার ছোটবেলার শিক্ষার কারণে। সেজন্য লো কাস্ট, নিচু জাতের এরকম মানসিকতা তাদের মধ্যে কখনো কাজ করেনি। I never realized that there existed a problem common to the two communities, Hindus and Muslims. হিন্দু এবং মুসলিম দুটো সম্প্রদায়ের মধ্যে মানুষের মধ্যে কোনো তফাৎ আছে, কোনো সমস্যা আছে, এরকমটা আমি কখনো বোধ করিনি, এরকম কখনো আমি ভাবিনি। কারণ আমার ছোটবেলা থেকে আমি এদের সাথে সমানভাবে মিশেছি, একই সাথে খেলাধুলো করেছি, একই সাথে পড়াশোনা করেছি, একই সাথে খাবার খেয়েছি, এদের সাথে গল্প গুজব করেছি। কাজেই এই তফাৎটা, এদের মধ্যে কোনো সমস্যা থাকতে পারে, এদের সাথে মেলামেশা করলে কোনো অসুবিধা হতে পারে, এই বোধটা আমার মধ্যে কখনো কাজ করেনি। In 1869, Bose joined Hare School. 1869 সালে জগদীশ বোস হেয়ার স্কুলে জয়েন করেন, and 6 years later, 6 বছর পরে, he was admitted to St. Xavier School in Kolkata. 6 বছর পরে কলকাতা সেন্ট জেভিয়ার স্কুলে তিনি যান। He passed the entrance examination and joined St. Xavier's College of Calcutta. তারপরে তিনি এন্ট্রান্স এক্সামিনেশন, সেই সময়কার যে প্রবেশিকা পরীক্ষা, সেই পরীক্ষা পাশ করেন এবং সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতায় ভর্তি হন। It was here that he came in contact with Jesuit Father Eugene Lefant, who played a significant role in developing his interest in natural science. এই সময় এই সেন্ট জেভিয়ার্স কলেজে তিনি যখন ভর্তি হন, তখন it was here that he came in contact, এই জায়গায় তিনি তার সাথে একজনের পরিচয় হয়। তিনি কে? জেসুইট ফাদার। জেসুইট সাধারণত পাদ্রীদের বলা হয়, খ্রিস্টান পাদ্রীদের বলা হয়। সেন্ট জেভিয়ার্স একটা কনভেন্ট কলেজ, সেই হিসাবে সেখানকার ফাদার, তার নাম ছিল ইউজিন লেফান্ট। তিনি একটা সিগনিফিক্যান্ট রোল, একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ইন ডেভেলপিং হিজ ইন্টারেস্ট ইন ন্যাচারাল সায়েন্স, প্রকৃতি বিজ্ঞানে তার ভূমিকা গড়ে তোলার জন্য একটা বিশাল, তার আগ্রহ গড়ে তোলার জন্য একটা বিশাল ভূমিকা নিয়েছিলেন। Later, Bose went to England and secured admission in Christ College, Cambridge to study natural science. পরবর্তীকালে তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন এবং কেমব্রিজের ক্রাইস্ট কলেজে তার অ্যাডমিশন হয়েছিল, তিনি ভর্তি হয়েছিলেন। In 1884, he received the Natural Science Tripos from the University of Cambridge and a BSc degree from the University of London. তিনি 1884 সালে তিনি ন্যাচারাল সায়েন্স ট্রাইপস ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে পেয়েছিলেন এবং বিএসসি ডিগ্রি পেয়েছিলেন ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে। দ্য ফলোইং ইয়ার, পরের বছরে, বোস জয়েন প্রেসিডেন্সি কলেজ অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স। পরের বছর বোস প্রেসিডেন্সি কলেজে এসে জয়েন করেন অফিসিয়েটিং, টেম্পোরারি একজন প্রফেসর হিসেবে, সাময়িক একজন অধ্যাপক হিসাবে, কিসের? ফিজিক্সের। But he was not provided facilities of research.
কিন্তু এই তিনি প্রফেসর পদে জয়েন করলেও তাকে গবেষণার সুবিধা দেওয়া হয়নি। He was also offered lower salary than his European colleagues. তিনি শুধুমাত্র তাই নয়, ইউরোপিয়ান কলিগ যারা তার সঙ্গে ছিলেন তাদের থেকে উনি আরো কম মাইনেতে তাকে জয়েন করতে হয়েছিল। Bosch had a remarkable sense of self-respect and national pride. কিন্তু তার মধ্যে একটা বিশাল বড় আত্মসম্মান বোধ তার মধ্যে ছিল এবং সেজন্য তিনি কি করলেন, therefore as a sign of protest, সেজন্য একটা প্রতিবাদ হিসাবে he continued his teaching assignment for 3 years without accepting his salary. তাই জন্য তিনি 3 বছর ধরে কোনো স্যালারি না নিয়েই তিনি পড়ানো চালিয়ে যেতে লাগলেন। Finally, the director of public instruction and the principal offered him a permanent teaching post. Finally, অবশেষে the director of public instruction এর যিনি প্রধান and the principal এবং অধ্যক্ষ তিনি তাকে একটা পার্মানেন্ট টিচিং পোস্ট, একটা স্থায়ী শিক্ষক পদ তাকে দিয়েছিলেন। আজকে আমাদের ইউনিট 1 এই পর্যন্তই। তোমরা ভালো করে পড়ো, যে শব্দগুলো বলেছি ভালো করে দাগ দিয়ে দেখে রাখবে। ইউনিট 1 এর এক্সারসাইজও তোমরা সলভ করে রাখবে। আমরা পরের দিন ইউনিট 2 করব, তারপরে সমস্ত চ্যাপ্টার শেষ হয়ে গেলে আমরা এক্সারসাইজ নিয়ে আলোচনা করব।